গল্পের শুরুতে আমরা একটি প্যালেসে অনেকগুলো মানুষদেরকে দেখতে পাই। এই লাল জামা পরা মেয়েটার নাম হচ্ছে স্কারলেট ভ্যান্ডিমিয়ন এবং তার সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটার নাম হচ্ছে প্রিন্স কায়েল। স্কারলেট খুবই অবাক হয়ে প্রিন্স কায়েলকে জিজ্ঞাসা করে, আপনি এইমাত্র আমাকে কি বললেন? প্রিন্স কায়েল বলে, আমি সেটাই বলেছি যেটা তুমি শুনেছ। আমি আজকে এতগুলো মানুষদের সামনে তোমার আর আমার এঙ্গেজমেন্টকে ভেঙে ফেলছি, আর এখন তোমার জায়গায় হপকিংস ফ্যামিলির মেয়ে টেরেনিজা হপকিংস আমার ওয়াইফ হবে, অর্থাৎ এই মেয়েটার নাম হচ্ছে টেরেনিজা। প্রিন্স কায়েল বলে, আর এটারই খুশিতেই আমি আজকের এই অসাধারণ একটা পার্টি রেখেছি। এটা শুনে সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা হাততালি দিতে শুরু করে। টেরেনিজা সবাইকে বলে, আমি প্রিন্স কায়েলের হবু স্ত্রী হিসেবে আপনাদের ওয়াদা করছি আমি প্রিন্স কায়েলকে এত ভালোবাসা দেব যে উনি সারা জীবন অনেক খুশি থাকবেন। প্রিন্স কায়েল স্কারলেটকে বলে, তোমার মতো অসভ্য আর বেয়াদব একটা মেয়ের সাথে এঙ্গেজমেন্ট করে আমি আমার জীবনের 17 বছর নষ্ট করে ফেলেছি। এখন তোমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে আমি আমার ভুল সংশোধন করব। স্কারলেট বলে, আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আপনার রয়্যাল ফ্যামিলি আর আমার ভ্যান্ডিমিয়ন ফ্যামিলি আমাদের জন্মের আগেই আমাদের এঙ্গেজমেন্ট ঠিক করে রেখেছিল। তো আপনি কি মনে করেন যে আপনি নিজের ইচ্ছায় এই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলতে পারবেন? প্রিন্স কায়েল বলে, জি, তুমি আমার সাথে যা করেছো ওইটা দেখার পরে আমি এঙ্গেজমেন্টটা ভেঙে ফেলতেই পারি, কারণ টেরেনিজা আমাকে সব বলে দিয়েছে। আমি জেনে গিয়েছি যে টেরেনিজা যখন আমার কাছে এসেছিল তখন তুমি কিভাবে জেলাস ফিল করেছিলে, তুমি কিভাবে টেরেনিজাকে হিংসা করেছিলে, আর এটার জন্যই তুমি ইউনিভার্সিটিতে তাকে অনেক বিরক্ত করেছো। স্কারলেট বলে, কিন্তু এটা কিভাবে হতে পারে? আমি তাকে বিরক্ত কেন করব? আমি তো এর আগে টেরেনিজার সাথে কখনো দেখাই করিনি। প্রিন্স কায়েল বলে, তুমি এটা বলার সাহস কিভাবে করলে? তুমি স্পেশাল ক্যারিকুলামে ছিলে আর টেরেনিজা কমন ক্যারিকুলামে ছিল, সেজন্য তুমি তাকে অনেক বিরক্ত করতে। তোমার এই অসভ্যতামের জন্য লজ্জা পাওয়া উচিত। তোমার ভিতরে তো এইটুকুও লজ্জা নেই যে তুমি এখানে সবার সামনে তোমার অপরাধ স্বীকার করবে। তবে তোমার বলতে হবে না, আমি বলে দিচ্ছি তুমি এর সাথে কি কি করেছিলে। তুমি টেরেনিজার নোটবুক ছিঁড়ে ফেলেছিলে, ওকে বাথরুমে বন্ধ করে দিয়ে বাহিরে খারাপ কথা ছড়িয়েছিলে, এমনকি তুমি ওকে সিঁড়ি থেকে ধাক্কাও মেরেছিলে। আসলে প্রিন্স কায়েল স্কারলেটের উপর এগুলো সব মিথ্যা অপবাদ দিচ্ছিল, সে এগুলো কিচ্ছু করেনি। স্কারলেট বলে, ঠিক আছে, যদি আপনি আমার সাথে সম্পর্ক রাখতে না চান তাহলে আপনি এই মুহূর্তেই সম্পর্ক ভেঙে ফেলতে পারেন। প্রিন্স কায়েল বলে, তুমি কথা ঘুরিয়ে দিচ্ছ, তোমার মতো মানুষেরা এগুলোই করতে পারে। তুমি হয়তো জানো না, কিন্তু তোমার মতো মানুষদেরকে বিভিন্ন মুভি ও সিনেমার মধ্যে সাতচুন্নি বা ডাইনির নাম দেওয়া হয়েছে। স্কারলেট মনে মনে ভাবে, যদি ওদের সত্যিই মনে হয় যে আমি একটা ডাইনি বা সাতচুন্নি, তাহলে আমি এখন দেখিয়ে দিব যে এই সাতচুন্নি কি করতে পারে। স্কারলেট বলে, আমি কি যাওয়ার আগে আপনার কাছ থেকে শেষ আর ছোট্ট একটা জিনিস চাইতে পারি? প্রথমে প্রিন্স কায়েল না করে দেয়, কিন্তু পরে টেরেনিজা বলে, এটা যেহেতু তার শেষ ইচ্ছা তাই এটা আমাদের পূরণ করা উচিত। এটা শুনে প্রিন্স কায়েল বলে, ও মাই গড, আমার বিশ্বাসই হচ্ছে না আমি এত ভালো একটা মেয়েকে বিয়ে করছি। স্কারলেট সামনে এগিয়ে বলে, আমার শেষ ইচ্ছা হচ্ছে আমি কি এখান থেকে যাওয়ার আগে এই মেয়েটার মুখ ভাঙতে পারি। এটা বলে সে তাকে ঘুষি মারার জন্য এগিয়ে যায়, আর এখানে এই এনিমের ইন্ট্রো শুরু হয়। ইন্ট্রো শেষ হলে স্কারলেটের ভয়েস ব্যাকগ্রাউন্ডে আমাদের বলতে থাকে, আমি হচ্ছি স্কারলেট ভ্যান্ডিমিয়ন, আর আমি এখন আমার ধৈর্য একেবারে হারিয়ে ফেলেছি। আমার এই মেয়ে টেরেনিজা আর এই ফালতু প্রিন্স কায়েলের উপরে প্রচন্ড রাগ উঠছে, আর আমার এই রাগের সম্পর্কে জানতে হলে আপনাদের প্রথমে আমার অতীত সম্পর্কে জানতে হবে। এখান থেকে গল্পটা অতীতে চলে যায়। স্কারলেট বলে, আমি যখন ছোট্ট একটা বাচ্চা ছিলাম তখন আমার মানুষদেরকে ধোলাই করতে অনেক মজা লাগতো। স্কারলেটের বড় ভাই তাকে বলেছিল, তুমি অ্যালেক্সিয়া পরিবারের ওই ছেলেটাকে মেরেছো, এই ঘটনার এখনো 1 সপ্তাহ হয়নি, কিন্তু তুমি আজকে আবারও আরেকজনের উপর আঘাত করেছো। যদিও তুমি আজকে একটা গরিব ছেলেকে বাঁচানোর জন্য একজনকে মেরেছো, কিন্তু তারপরেও তোমার নিজের রাগের উপর কন্ট্রোল করা উচিত। স্কারলেট বলে, আমি যখনই কাউকে মারি তখনই কাউকে এমনি এমনি মারি না, এটার পিছনে কোনো একটা কারণ অবশ্যই থাকে। স্কারলেটের বড় ভাই বলে, আমি নিজের চোখে দেখেছি, তুমি যখন ওই ছেলেটাকে মেরেছিলে তখন তুমি অনেক খুশি হয়ে হাসছিলে। আগামী সপ্তাহে তোমাকে সমস্ত রয়্যাল পরিবারদের সামনে যেতে হবে, আর ওইখানে তোমাকে নিজের রাগকে কন্ট্রোল করে ভদ্র হয়ে থাকতে হবে। তারপর স্কারলেট যখন একটা পার্টিতে আসে তখন স্কারলেটের সামনে একটা ছেলে এসে বলে, তুমি কি স্কারলেট?
স্কারলেট বলে, হ্যাঁ, আমি ভ্যান্ডিমিয়নের শাহী পরিবারের মেয়ে স্কারলেট এল ভ্যান্ডিমিয়ন। ওই ছেলেটা বলে, তুমি কি পাগল নাকি? তোমাকে যেইটুকু জিজ্ঞাসা করেছি তুমি শুধু সেইটুকু বলবে। এত বড় ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজন কি? তুমি এখন থেকে আমার জন্য কাজ করবে। ব্যাকগ্রাউন্ডে স্কারলেটের ভয়েস বলে, ওই দিন রাতে আমার কায়েল ভন প্যালেস্টাইনের সাথে দেখা হয়েছিল। সে হচ্ছে এই রাজ্যের দ্বিতীয় প্রিন্স, যার সাথে আমার এঙ্গেজমেন্ট ঠিক করা হয়েছিল। আর এই ছেলেটার সাথে থেকেই আমার জীবনটা জাহান্নাম হয়ে গিয়েছে। প্রিন্স কায়েল সবসময় তার ফালতু কর্মকাণ্ড দিয়ে আমাকে অনেক কষ্ট দিত, আর প্রত্যেকটা বার আমার রাগ উঠাইতো। স্কারলেট যখন তার বাবার কাছে বলেছিল যে ওই ছেলেটা যদি আবারও আমার সাথে এরকম কিছু করে তাহলে কিন্তু আমি তাকে কোনোভাবেই ছাড়বো না, তখন স্কারলেটের বাবা বলে, আমাকে ক্ষমা করে দাও, এই এঙ্গেজমেন্ট রয়্যাল ফ্যামিলি সিদ্ধান্ত নিয়েছে, সেজন্য আমি চাইলেও এই এঙ্গেজমেন্ট ভাঙতে পারছি না। স্কারলেট বলে, প্রত্যেকটা বার আমার ধৈর্যের পরীক্ষা নেওয়া হতো, আর আমি শুধু সবকিছু সহ্য করে যেতাম। এভাবে কিছু বছর পার হওয়ার পরে আমি 15 বছরের হয়ে যাই, আর একটা রয়্যাল একাডেমিতে পড়াশোনা করতে শুরু করি। এখানে স্কারলেটের সৌন্দর্য দেখে কিছু মেয়েরাও ক্রাশ খেয়ে যায়। তখন প্রিন্স কায়েল সেখানে এসে বলে, তোমার বাবা অর্থাৎ ডিউক ভ্যান্ডিমিয়ন তোমাকে স্কুলেও আমার খেদমতের নির্দেশ দিয়েছেন, তাই না? তার মানে তুমি এখানেও আমার গোলাম হয়ে থাকবে। স্কারলেট মনে মনে বলে, এতগুলো বছরে প্রিন্স কায়েলের এত অত্যাচার সহ্য করতে করতে আমি একদম ভিতর থেকে পাথর হয়ে গিয়েছিলাম, যার জন্য আমার এখন আর কোনো কিছুই অনুভব হয় না। তারপর যখন লাঞ্চ ব্রেক হয় তখন প্রিন্স কায়েল স্কারলেটের ক্লাসে এসে খুবই অভদ্র ভাষায় তাকে বলে, তুমি এখানে কি করছো? আমার জন্য লাঞ্চ নিয়ে আসো। তুমি যে আমাকে এত অপেক্ষা করিয়েছো এটার জন্য ক্ষমা কে চাইবে? তোমার কি নিজের ভুলের কোনো আফসোস নেই? এটা বলে সে স্কারলেটকে সেখান থেকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল। এই দুইটা মেয়ে স্কারলেটকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু প্রিন্স কায়েল তাদেরকে হুমকি দিয়ে স্কারলেটকে এখানে নিয়ে আসে আর বলে, তুমি ক্লাসে একটু ভালো রেজাল্ট করার কারণে নিজেকে মহারানী ভাবছো, তাই না? আমি বুঝতেই পারছি না যে আমাকে কমন ক্যারিকুলামে দিয়ে তোমার মতো একটা মেয়েকে স্পেশাল ক্যারিকুলামে কি জন্য দিয়েছে। স্কারলেট মনে মনে ভাবে, আচ্ছা, তো একে কমন ক্যারিকুলামে দেওয়া হয়েছে, যার জন্যই তার মুড আজকে এত বেশি খারাপ। তখন প্রিন্স কায়েল বলে, তুমি মনে মনে আমাকে নিয়ে খারাপ কথা ভাবছো, তাই না? তোমাকে শিক্ষা দিতেই হবে। তোমার এই সাদা চুলগুলো আমার শুরু থেকেই একদমই পছন্দ ছিল না। আমি এই চাকুটা দিয়ে তোমার চুলগুলো কেটে যখন আমার বন্ধুদেরকে দেখাবো তখন তোমার আক্কেল সোজা হবে। স্কারলেট বলে, আপনি এরকম করবেন না, না হলে এটা আমাকে আমার বাবাকে বলতে হবে, আর উনি আমাদের কাউকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই এই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলবেন। প্রিন্স কায়েল বলে, তোমার বাবা আমার বাবার একটা পোষা কুকুরের মতো, আমার বাবা যা বলবে তোমার বাবা তাই করবে, তাই আমি না চাওয়া পর্যন্ত এই এঙ্গেজমেন্ট কেউই ভাঙতে পারবে না। তুমি তোমার বাকি জীবন আমার গোলাম হয়ে কাটাবে। এইসব দেখে স্কারলেটের প্রচন্ড রাগ হচ্ছিল এবং সে তাকে মারার জন্য তৈরি হচ্ছিল। তখন গাছের উপর থেকে এই ছেলেটা বলে, তোমরা এখানে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? স্কারলেট বলে, এ হচ্ছে এই রাজ্যের প্রথম প্রিন্স, তার নাম হচ্ছে জুলিয়াস, প্রিন্স কায়েলের বড় ভাই। প্রিন্স জুলিয়াস তার ছোট ভাইকে বলে, তোমার এইসব আলতু ফালতু বাচ্চাদের মতো কাজকর্মের জন্যই তোমাকে কমন ক্যারিকুলামে দেওয়া হয়েছে, বুঝতে পেরেছো? প্রিন্স কায়েল বলে, চুপ করো, তুমি এভাবে ইচ্ছে করে সবসময় আমাকে অপমান করতে আসো। প্রিন্স জুলিয়াস বলে, আমি যখনই তোমাকে সত্যি কথা বলি তখনই তুমি আমার উপর ক্ষেপে যাও, এজন্য আমি তোমাকে একটা গাধা মনে করি। এখনো সময় আছে, নিজেকে শুধরে ফেলো। প্রিন্স জুলিয়াস স্কারলেটের কাছে এসে বলে, আমার ছোট ভাইয়ের এইসব অসভ্যতামির জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। স্কারলেট বলে, কোনো সমস্যা নেই, সে সবসময় আমার সাথে এরকম করে। প্রিন্স জুলিয়াস বলে, আমি এটা জানতাম যে আমার ছোট ভাই তার হবু স্ত্রীর উপর অনেক অত্যাচার করে, কিন্তু আমি এটা জানতাম না যে সে তোমাকে এভাবে চাকু দেখিয়ে ভয় দেখায়। আশা করি সে এটা প্রতিদিন করে না। স্কারলেট বলে, আমার এই বিষয়ে কথা বলার কোনো অনুমতি নেই। প্রিন্স জুলিয়াস কায়েলকে বলে, তাহলে তুমি বলো, আর এখানে মিথ্যা কথা বললে তোমাকে মাটিতে গেড়ে রেখে দিব। প্রিন্স কায়েল বলে, আমি কারোর সাথে কোনো অন্যায় করিনি, সবকিছু এই মেয়েটারই ভুল, সে আমাকে কখনোই সম্মান দিয়ে কথা বলে না। প্রিন্স কায়েল তার সাথে থাকা এই ছেলেটাকে বলে, জুলিয়াসকে এখান থেকে নিয়ে যাও। এই ছেলেটা বলে, আমি আপনার এই কথাটা মানতে পারবো না, কারণ প্রিন্স জুলিয়াস আপনার মতোই রয়্যাল পরিবারের একজন সদস্য, আর আমি উনার বিপরীত পক্ষে যেতে পারবো না। এটা শুনে কায়েল প্রচন্ড রাগান্বিত হয়ে যায় আর বলে, আমি তোমাকে পরে দেখে নেব। এটা বলে সে চলে যায়।
স্কারলেট প্রিন্স জুলিয়াসকে বলে, আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জুলিয়াস বলে, আমি তোমাকে না, ওকে বাঁচিয়েছি ওই ঘুষিটা থেকে যেটা তুমি ওকে মারতে চেয়েছিলে। স্কারলেট মনে মনে বলে সে বুঝে গিয়েছিল যে আমি এখন একটা ঘুষি মেরে প্রিন্স কাইলের চেহারা খারাপ করতেই যাচ্ছিলাম। স্কারলেট বলে, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনি ওই গাছের উপরে কি করছিলেন? জুলিয়াস বলে, আমি উপরে পড়াশোনা করছিলাম, কারণ ক্লাসে অন্য গ্রুপের লোকেরা আমাকে ঠিকমতো পড়তে দেয় না। স্কারলেট আমাদের বলতে থাকে এই রাজ্যে দুইজন প্রিন্স রয়েছে, একজন হচ্ছে প্রিন্স জুলিয়াস, যাকে পরবর্তীতে সিংহাসনের সবচেয়ে যোগ্য মনে করা হয়, কিন্তু উনি রাজ্যে হওয়া খারাপ বিষয়গুলোর বিপক্ষে কথা বলার কারণে বিপক্ষ নবাবের এক দল প্রিন্স জুলিয়াসকে নিজের জন্য ক্ষতির কারণ মনে করে। সেজন্য তারা অন্য প্রিন্স অর্থাৎ ওই মাথা মোটা কায়েলকে সিংহাসনে বসাতে চায়। আমাদের একাডেমিতে প্রায়ই এই দুইটা গ্রুপের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে। প্রিন্স জুলিয়াস বলে, কিন্তু এখন ক্লাসরুমে বসে পড়াটাও আমার খারাপ মনে হয় না, কারণ ক্লাসে এখন এমনই একজন রয়েছে যে এই বইগুলোর থেকেও বেশি ইন্টারেস্টিং। এটা শুনে স্কারলেট এরকম রিয়াকশন দেয়। তারপর আমরা দেখি একাডেমির সবাই তাদের একটা টেস্টের রেজাল্ট দেখছিল, সেখানে প্রিন্স জুলিয়াস একেবারে টপ করেছে। এটা দেখে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়, বিশেষ করে স্কারলেট একদম হতভম্ব হয়ে যায়, কারণ প্রত্যেকটাবার পরীক্ষায় সে সবার টপে আসে, কিন্তু এবার তাকে টপকে প্রিন্স জুলিয়াস সবার টপে গেল কিভাবে? স্কারলেট বলে, আমি তলোয়ারবাজি আর জাদুর পরীক্ষায় 99 নাম্বার পেয়েছি, কিন্তু কখনোই 100 নাম্বার পাইনি। আমার টিচাররা আমাকে বলেছে আমি এখনো সবকিছু ভালো মতো করতে পারছি না। ফুল নাম্বার দেওয়াটা সম্পূর্ণ টিচারদের হাতেই ছিল, কিন্তু এখন এই নাম্বার জুলিয়াস নিয়ে গিয়েছে, যেটা আমার পাওয়ার কথা ছিল। তখন সেখানে প্রিন্স জুলিয়াস চলে আসে। স্কারলেট বলে, আপনাকে অভিনন্দন। জুলিয়াস স্কারলেটের কানে কানে বলে, 100 নাম্বার নিয়ে আসাটা আমার জন্য কোনো বড় ব্যাপার ছিল না। এটা শুনে সে পরবর্তী পরীক্ষায় টপ করার জন্য অনেক পরিশ্রম করে, আর পরবর্তী পরীক্ষায় সে টপ করেও যায়। জুলিয়াস এসে সবার সামনে বলে, তোমাকে অভিনন্দন, আমি তোমাকে ক্লাসের পরে লুকিয়ে লুকিয়ে টেস্টের জন্য প্রস্তুতি নিতে দেখেছিলাম, তুমি সত্যি অসাধারণ। এই কথার জন্য স্কুলের সবাই বলতে থাকে যে জুলিয়াস আর স্কারলেট একসাথে ডেট করছে, আর প্রিন্স জুলিয়াস এইবার ইচ্ছে করেই পরীক্ষায় পিছিয়ে গিয়েছে যাতে স্কারলেট যেন টপ করতে পারে, আর প্রিন্স জুলিয়াস যেন স্কারলেটের মুখের হাসি দেখতে পারে। এটা শুনে স্কারলেট প্রচন্ড রাগান্বিত হয়ে যায়। তারপর থেকে স্কারলেট জুলিয়াসকে ইগনোর করতে শুরু করে। একদিন সন্ধ্যাবেলা স্কারলেট বলে, আমাকে একটা কথা বলুন, আমি যেখানেই যাই আপনি সেখানেই কেন চলে আসেন? জুলিয়াস বলে, এটা তো খুবই ভালো একটা প্রশ্ন, হতে পারে এটা একটা কোইন্সিডেন্স। স্কারলেট মনে মনে ভাবে, আপনি ইচ্ছে করেই আমার পিছু করছেন। তখন জুলিয়াস বলে, তুমি মনে মনে কি ভাবছো এটা তোমার চেহারায় ফুটে উঠেছে। তুমি যতই মনে করো যে তোমার ভিতরটা পাথর হয়ে গিয়েছে, তোমার কোনো অনুভূতি নেই, কিন্তু তারপরেও তোমার চেহারা দেখে আমি অনুমান করে বলতে পারি যে তুমি এখন মনে মনে কি ভাবছো। স্কারলেট বলে, তাহলে বলুন যে আমি এখন মনে মনে কি ভাবছি। জুলিয়াস বলে, তুমি এখন মনে মনে ভাবছো যে এই প্রিন্স যেন আমার পিছন এখনই ছেড়ে দেয়। এটা শুনে স্কারলেট ভাবে, আমি তো ভেবেছিলাম প্রিন্স কাইলের অত্যাচার সহ্য করতে করতে আমার চেহারার মাসেলগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। তারপর তারা দুইজন একসাথে হাঁটতে শুরু করে। জুলিয়াস জিজ্ঞাসা করে, তোমার আর কাইলের সাথে কি সম্পর্ক ঠিক হয়েছে? স্কারলেট বলে, জানি না, ওনার সাথে আমার অনেক দিন হলো দেখা হয়নি। যবে থেকে তাকে কমন ক্যারিকুলামে দেওয়া হয়েছে তবে থেকে ওনার সাথে আমার বেশি একটা কথাও হয়নি। এটা বলে স্কারলেটের মনে পড়ে ওই দিন যখন প্রিন্স জুলিয়াস কাইলের কাছ থেকে আমাকে বাঁচিয়েছিল, তখন কাইল বলেছিল যে আমি তোমার থেকে এটার প্রতিশোধ অবশ্যই নেব। তো এমনটা নয় তো যে প্রিন্স জুলিয়াস আমার আশেপাশে এজন্যই ঘুরছেন যাতে কাইল যেন আমার কোনো ক্ষতি করতে না পারে। জুলিয়াস বলে, তোমার মনের কথাটা এখন আবারও চেহারায় ভেসে উঠেছে, তোমার এই চুলগুলো সত্যিই অসাধারণ। ওই দিন যদি আমার ভাই এগুলো কেটে ফেলতো তাহলে এটা দেখে আমার অনেক খারাপ লাগতো। সত্যি বলতে আমি তোমার মতো একটা অ্যানিমেল আজ পর্যন্ত কখনোই দেখিনি। এটা বলে সে স্কারলেটকে এগুলো দেখায় আর বলে, তুমি কায়েলকে ছেড়ে দিয়ে আমার সাথে এঙ্গেজমেন্ট করে ফেলো, আমি তোমার সাথে অনেক ভালো ব্যবহার করব। এগুলো দেখে স্কারলেট প্রচন্ড রাগান্বিত হয়ে যায় আর বলে, এগুলোর কারণে আমার ভিতরের রাগ আর স্ট্রেস এতই বেড়ে গিয়েছিল যে আমি বছরের পর বছর ধরে দুইজন প্রিন্সকে শুধু মারার স্বপ্ন দেখছিলাম। এখান থেকে গল্প বর্তমানে চলে আসে। স্কারলেট বলে, আমার ভিতরের এই আগুনগুলোর মধ্যে টেরেনিজা যেভাবে কেরোসিন তেল ঢেলে দিয়েছে, এখন আর এটার হাত থেকে কেউই আমাকে থামাতে পারবে না। স্কারলেট টেরেনিজাকে অনেক ভয়ানক একটা ঘুষি মারে।
স্কারলেট বলতে থাকে, প্রিন্স কাইলের সাথে এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমি আমার সারাটা জীবন শুধু টর্চার সহ্য করেছি, আর কাইলের পক্ষে যেই মানুষেরা ছিল তাদের খোঁচা মারা কথা শুনেছি। আর এখন যখন সে আমার সাথে সম্পর্ক ছিন্ন করছে, তখনও এই মানুষেরা কাইলের পক্ষেই কথা বলছে। এতগুলো বছর আমি যেই অত্যাচার সহ্য করেছি সেই বিষয়ে কেউই কিছু বলছে না। সেজন্য এখন এই মানুষদেরকে মারার আমার সম্পূর্ণ অধিকার আছে। এই সৈনিকরা যখন স্কারলেটের কাছে আসছিল তখন সে তার ম্যাজিক দিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। স্কারলেট সামনে এগিয়ে সবার প্রথমে এই লোকটাকে ঘুষি মারে, তারপর এই লোকটাকে মারে। এগুলো দেখে সেখানে উপস্থিত সমস্ত মানুষেরা বলতে থাকে, তুমি আমার জায়গায় মাইর খাও, তাহলে আমি তোমাকে আমার 1 ডজন গোলাম দিয়ে দিব। এভাবে তারা নিজে বেঁচে গিয়ে অন্যদেরকে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। স্কারলেট মনে মনে বলে, এরা সবাই এখন তাদের আসল রূপে ফিরে এসেছে। এরা প্রত্যেকেই অন্যকে ব্যবহার করে শুধু নিজের লাভ দেখে। এরা কখনোই মানুষ না, এরা ময়লা ড্রেনের পোকামাকড়দের থেকেও নিকৃষ্ট কিছু একটা। এদের মতো মানুষদেরকে সাইজ করার থেকে মজার আর কিছুই হতে পারে না। এটা বলে সে সবাইকে মেরে একদম সাইজ করে দেয়। আর সবশেষে সে প্রিন্স কাইলকেও একটা ঘুষি মারে, যাতে প্রাসাদের দেওয়াল ভেঙে যায়। স্কারলেট বলে, এতদিন পরে আমার মুড আজকে ভালো হয়েছে। স্কারলেটের মুড ভালো হওয়ার এই কথার সাথে এই সিরিজের প্রথম পর্বটি এখানেই শেষ হয়। স্কারলেট যখন সবাইকে মেরে এখানে দাঁড়িয়েছিল তখন সেখানে তার বড় ভাই লিওনার্ডো চলে আসে। সেই সময় প্রিন্স জুলিয়াস জিজ্ঞাসা করে, আমি কিছু মানুষদেরকে এখান থেকে পালিয়ে যেতে দেখেছি, সেজন্য আমি দেখতে আসলাম যে কি হয়েছে। তুমি কি আমাকে বলবে তুমি এদের সাথে এরকম কেন করলে? স্কারলেট বলে, তারা এরকম কাজ করেছে যেটা আমি এখানে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলতে পারবো না। তারা যেই ভুল করেছে ওই ভুলের ক্ষমা না চেয়ে এখানে সবার সামনে নির্লজ্জভাবে ওই কাজগুলো আবারও করছিল, সেজন্য আমার তাদেরকে শাস্তি দিতে হয়েছে। প্রিন্স জুলিয়াস বলে, তারা কি করেছিল? স্কারলেট বলে, তারা আমার মুড অফ করেছিল। এটা শুনে তারা অবাক হয়ে যায়। প্রিন্স জুলিয়াস বলে, শেষ পর্যন্ত আমি তোমার এই চেহারাটা দেখেই ফেললাম। যবে থেকে তোমার সাথে প্রথমবার দেখা করেছি তবে থেকেই আমি তোমার এই ফাইটিং রূপ দেখার জন্য অপেক্ষায় ছিলাম। তুমি এই মানুষদেরকে যেভাবে মেরেছ সেটা সত্যি দেখার মতো ছিল, তবে আমি এখানে না থাকা অবস্থায় তুমি এদেরকে আঘাত করে ঠিক করনি। স্কারলেট বলে, আমি আপনার জন্য অপেক্ষা করতে পারছিলাম না, এরা আমাকে আঘাত করতে বাধ্য করে দিয়েছিল। স্কারলেটের বড় ভাই লিওনার্ডো বলে, তোমার এইসব কর্মের জন্য আমাদের পরিবারের সম্মান আবারও মাটিতে মিশে যাবে। বিগত 10 বছরে আমরা যা পরিশ্রম করেছি সবকিছু শেষ হয়ে যাবে। এই বিষয়টা আমি এখন মা বাবাকে কিভাবে বোঝাবো? জুলিয়াস বলে, তুমি চিন্তা করো না, স্কারলেটকে এটার জন্য কোনো শাস্তি দেওয়া হবে না। এই কথাগুলো শুনতে শুনতে স্কারলেট হঠাৎ করে এখানে অজ্ঞান হয়ে যায়। স্কারলেটের যখন জ্ঞান ফিরে আসে তখন সে সামনে একজনকে এভাবে চাকু নিয়ে দেখতে পায়। স্কারলেট বলে, তুমি কে? সে বলে, এখন তুমি মরে যাবে। এটা বলে সে চাকু দিয়ে তাকে মারার আগেই স্কারলেট তাকে জোরে একটা ঘুষি মারে আর এই অবস্থা করে দেয়। শব্দ শুনে লিওনার্ডো দৌড়ে এখানে আসে আর এটা দেখে বলে, পুরো 3 দিন পরে তোমার জ্ঞান ফিরে এসেছে, আর জ্ঞান ফিরে আসার সাথে সাথেই তুমি আবারও মারপিট শুরু করে দিয়েছো। যাই হোক, তুমি অজ্ঞান হওয়ার পরে ডাক্তাররাও বুঝতে পারছিল না যে তোমার কি হয়েছে। আমি তো ভেবেছিলাম তুমি আর কখনোই উঠবে না। আমি তোমার জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। স্কারলেট বলে, আমাকে ক্ষমা করে দিন, আমি কোনো রকম চিন্তা ভাবনা না করেই এত বড় একটা পদক্ষেপ নিয়ে ফেলেছি। আশা করি আপনি আমাকে ক্ষমা করবেন। লিওনার্ডো বলে, আমি তোমাকে অবশ্যই ক্ষমা করব, কিন্তু তোমার আমাকে একটা ওয়াদা করতে হবে যে তুমি এখন থেকে আর কখনোই কাউকে মারবে না। স্কারলেট বলে, আমি এটা ওয়াদা করতে পারবো না। লিওনার্ডো একটু বিরক্ত হয়ে বলে, তুমি অন্তত ওয়াদা করার নাটক তো করতে পারো, তাই না? তারপর স্কারলেট, লিওনার্ডো আর প্রিন্স জুলিয়াস একসাথে বসে কথা বলতে থাকে। জুলিয়াস বলে, রয়্যাল পরিবার থেকেই তোমার এঙ্গেজমেন্টকে বাতিল করে দেওয়া হয়েছে, আর এই ক্ষেত্রে তোমার বাবাও সম্মতি দিয়েছে। স্কারলেট বলে, আর কাইলের কি হয়েছে?
জুলিয়াস বলে কায়েলকে এই রাজ্য থেকে বেদখল করে দেওয়া হয়েছে। অনেকদিন হলো খবর আসছিল যে এই রাজ্যে কেউ বেআইনিভাবে গোলামদেরকে কেনাবেচা করার ব্যবসা করছে। এখন এই ঘটনার পরে আমরা তাদেরকে খুব সহজেই ধরতে পারবো। স্কারলেট বলে আমাকে কি কোনো শাস্তি দেওয়া হবে? জুলিয়াস বলে একদমই না। এই মুহূর্তে তুমি এই রাজ্যের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ এই রাজ্যের সিংহাসনকে মনে করা হয়। আর তাছাড়াও তুমি এই রাজ্যের জন্য এমন একটা কিছু করেছো যেটা এর আগে কেউই করতে পারেনি। তুমি ওই দিন ওই গুন্ডাদেরকে মারার পরে পুরো রাজ্যে একটা খবর ছড়িয়ে পড়েছে এবং সবাই তোমাকে একজন সুপার হিরো মনে করছে। সবাই বলাবলি করছে তুমি ওই সময়ে একদম রক্তে রক্তাক্ত ছিলে, আর এরপরেও তুমি একাই সবাইকে মেরে শায়েস্তা করে দিয়েছ। এজন্যই শহরের সবাই তোমাকে একটা নতুন নাম দিয়েছে, সেটা হলো ব্লাড স্টেইনড লেডি। যাই হোক, আগামী কিছুদিন আমরা সবাই অনেক ব্যস্ত থাকব, কারণ তুমি ওই দিন যেই সব মানুষদের মুখোশ খুলে দিয়েছ তারা প্রত্যেকেই এই দেশের সরকারের অনেক উঁচু একটা পদের কর্মকর্তা ছিল। তাই এখন আমাদের নতুন লোককে নিয়োগ করতে হবে। আর হ্যাঁ, দ্বিতীয় প্রিন্স অর্থাৎ প্রিন্স কায়েল মানে আমার ছোট ভাইয়ের যে একটা গ্রুপ রয়েছে, ওই গ্রুপের লিডার হচ্ছে প্রাইম মিনিস্টার গডউইন বেনে কারমাইন। আমাদের যেভাবেই হোক গডউইনকে এইসব থেকে বের করতে হবে। এখন আমি তোমাকে ওই ব্যক্তির সঙ্গে দেখা করাবো যে প্রাইম মিনিস্টারের এইসব তথ্য আমাদের কাছে পৌঁছে দিয়েছে। সে হচ্ছে প্রিন্স কায়েলের দ্বিতীয় গ্রুপে কাজ করত। তার নাম হলো সিগার্ড। সিগার্ড স্কারলেটের সামনে এসে বলে, আপনার সাথে দেখা করে ভালো লাগলো। আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আপনার সাথে যেরকম ব্যবহার হয়েছে ওইটা আপনাকে অনেক কষ্ট দিয়েছে। এটা হওয়াটা একদমই উচিত হয়নি। স্কারলেট বলে, আমি তো জানতাম যে আপনি প্রিন্স কায়েলের সাথে খুবই ইমানদারির সাথে কাজ করেন, তো আপনি এখন আমাদের সামনে এসে নাটক কেন করছেন? আমি তো জানতামই না যে আমাদের নাইটরা এত ভালো অ্যাক্টিং করতে পারে। মানে স্কারলেট একটু খোঁচা মেরে কথা বলল। সিগার্ড বলে, আমি আমার কাজের জন্য অনেক লজ্জিত। প্রিন্স জুলিয়াস বলে, তুমি যদি এর আগের ব্যবহারের জন্য এখনো কষ্ট পেয়ে থাকো তাহলে তোমার যা ইচ্ছা তুমি তাকে শাস্তি দিতে পারো। স্কারলেট বলে, আমি একে জোরে একটা ঘুষি মারতে চাই। এটা বলে সে মারার জন্য এগিয়ে যায় কিন্তু মারে না। স্কারলেট বলে, আমি অতীতের সবকিছু ভুলে গিয়েছি, আর তাছাড়াও তুমি আগে আমাকে স্কুলে অনেক খারাপ ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিলে। তারপর স্কারলেট এই রুম থেকে বের হয় আর ভাবতে থাকে আমার দুইটা বান্ধবী হয়তো জানেই না যে আমার সাথে এখানে কি হয়েছে। তারা হয়তো আমাকে নিয়ে অনেক চিন্তা করছে, সেজন্য আমার তাদেরকে এই কথাটা তাড়াতাড়ি বলা উচিত। আর এখন যেহেতু আমার প্রিন্স কায়েলের সাথে বিয়ে হচ্ছে না, তাই এখন আমি আমার বান্ধবীদের সাথে আরো বেশি সময় কাটাতে পারবো। সত্যি বলতে আমি মনে মনে এটাই চেয়েছিলাম। আর তাছাড়াও এটা জেনে আমি অনেকটা অবাক হয়েছি যে এইসবের পিছনে প্রাইম মিনিস্টার জড়িত রয়েছে। তার মানে আজকে সকালে যে আমাকে মারতে এসেছিল তাকে হয়তো প্রাইম মিনিস্টারই পাঠিয়েছিল। এগুলো ভেবে সে এই ঘরের ভিতরে আসে আর সামনে এই প্রাণীটাকে দেখতে পায়। প্রাণীটা স্কারলেটের উপর আক্রমণ করলে সে তাকে দূরে ফেলে দিয়ে বলে, গোলামদের সবসময় তার মালিকের সামনে বিনম্রভাবে থাকা উচিত, আর তাকে কোনো কিছু করতে না বলা হলে চুপচাপ থাকা উচিত, বেশি পাকনামি করা উচিত না। তুমি যদি আমার সাথে লড়াই করতে চাও তাহলে তুমি এই প্রাণীর রূপ থেকে বের হয়ে তোমার আসল রূপে ফিরে আসো। প্রাণীটা তার আসল রূপে ফিরে আসে। স্কারলেট বুঝতে পারে এটা আসলে একটা ছেলে। ছেলেটা বলে, আমি তোমাকে কোনোভাবেই ছাড়বো না, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। স্কারলেট ছেলেটার বুকের দিকে তাকিয়ে বলে, এই ছেলেটা তো একটা স্লেভ ক্রেস্ট, মানে কারোর শরীরে যদি এরকম একটা চিহ্ন থাকে তাহলে তাকে তার মালিকের সমস্ত কথা শুনতেই হয়। স্কারলেট ছেলেটাকে বলে, আমি যদি তোমাকে তোমার এই বন্ধন থেকে মুক্ত করে দেই তাহলে কি তুমি আমাকে বলবে যে তোমাকে এখানে কে পাঠিয়েছে? ছেলেটা বলে, তুমি যদি এরকম করতে পারো তাহলে চেষ্টা করে দেখো। আমি ওয়াদা করছি তুমি আমাকে মুক্ত করলে তুমি যা জিজ্ঞাসা করবে আমি তাই বলবো। স্কারলেট ছেলেটার উপর এভাবে হাত রেখে বলে, রিভার্স টাইম। এটা বলে সে তার একটা ম্যাজিক করতে থাকে আর বলতে থাকে, প্রাচীন যুগ থেকেই প্রত্যেকটা মানুষের উপরে কোনো না কোনো একটা দেবতার ছায়া থাকে। কিছু কিছু মানুষ তো সারা জীবনেও এটা বুঝতেই পারে না যে তার উপরে কোন দেবতার ছায়া রয়েছে, কিন্তু কিছু মানুষ এই জিনিসটা বুঝে যায় আর তাদের ভিতরে ওই দেবতার শক্তি চলে আসে, আর ওই শক্তিটা তারা পৃথিবীতে নিজের বা অন্য কারোর কাজের জন্য ব্যবহার করতে পারে।
দেবতাদের এই শক্তিকে ব্লেসিং বলা হয়। এটা বলার পর ওই ছেলেটার বুকের চিহ্নটা অদৃশ্য হয়ে যায়। ছেলেটা বলে, তুমি এটা কিভাবে নষ্ট করলে? স্কারলেট বলে, এটা নষ্ট হয়নি, আমি শুধু তোমার শরীরকে আবারও আগের মতো করে দিয়েছি। এটা হচ্ছে সময়ের দেবতার ব্লেসিং। আর আমার এই শক্তিটাই পাওয়ার জন্য রয়্যাল পরিবার আমাকে তাদের ফ্যামিলিতে যোগ দিতে চাইছে। কিন্তু এই শক্তি ব্যবহারেরও একটা লিমিটেশন রয়েছে। এটা ব্যবহার করলে আমার শরীরের অনেক এনার্জি নষ্ট হয়ে যায়, আর এটা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে আমার মৃত্যুও হতে পারে। ওই দিন পার্টিতে আমি অ্যাক্সিলারেশন ব্যবহার করার জন্য আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। স্কারলেট ছেলেটাকে বলে, এটা খুবই গোপন একটা কথা, তুমি যদি কাউকে বলে দাও তাহলে তুমি শাস্তি পাবে। ছেলেটা বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আমার শরীর থেকে এই চিহ্নটা দূর করে দিয়ে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, সেজন্য আমি আপনার এই সিক্রেটকে সিক্রেটই রাখবো। ছেলেটা বলে, আমাকে যে পাঠিয়েছে তার নাম হলো গডউইন বেনে কারমাইন, অর্থাৎ প্রাইম মিনিস্টার। সে আমাকে অর্ডার দিয়েছিল যে স্কারলেট আমার ছেলে হাইনকে মেরেছে, আমি চাই তাকে যেন টুকরো টুকরো করে ফেলা হয়। হাইন হচ্ছে ওই রাজা মহারাজাদের মধ্যে একজন যাকে আপনি ওই পার্টিতে মেরেছিলেন। স্কারলেট বলে, আমি তো এটা জানতামই না। ছেলেটা বলে, গডউইন আমাকে শুধু এখানে আপনাকে মারার জন্য পাঠায়নি, সে আমাকে এখানে থেকে ভ্যান্ডিমিয়ন ফ্যামিলির জাসুসি করতে বলেছিল। গডউইন হচ্ছে খুবই নিচু মনের ও চালাক একজন মানুষ। সে আমার মতো অনেক মানুষদেরকেই ভুলভাল বুঝিয়ে তাদের ব্রেন ওয়াশ করে তার গোলাম হিসেবে রেখে দিয়েছে। স্কারলেট বলে, আমি ভেবে নিয়েছি যে গডউইনকে আমি এখনই মারতে যাব। আমি তাকে এমনভাবে মারব যে তার 14 গোষ্ঠীও সারা জীবন মনে রাখবে। ছেলেটা বারবার স্কারলেটকে বোঝানোর চেষ্টা করছিল যে গডউইন অনেক ভয়ানক একটা মানুষ, তার আশেপাশে সবসময় সিকিউরিটি গার্ড থাকে, আপনার ওখানে একা যাওয়াটা উচিত হবে না। স্কারলেট বলে, তাই বলে আমি চুপ করে বসে থাকবো না। ছেলেটা বলে, গডউইন প্রতি মাসে একবার যেখানে গোলামদের নিলামি হয় সেখানে অবশ্যই আসে। স্কারলেট বলে, আমি তার জন্য এতদিন অপেক্ষা করতে পারবো না। ছেলেটা বলে, কিন্তু আগামী নিলামিটা 1 সপ্তাহ পরেই হবে, আর আমি আপনাকে একজন গোলাপের ব্যবসায়ীর সাথে পরিচয় করিয়ে দিতে পারি, সেজন্য আমিও আপনার সাথে যাব। স্কারলেট বলে, কিন্তু এটা করলে তুমি তোমার পুরাতন মালিকের সাথে বেইমানি করবে। ছেলেটা বলে, এই লোকটা অনেক খারাপ মানুষ, সে আমার শরীরে ওই চিহ্ন লাগিয়ে আমাকে দিয়ে বাধ্য করে সব খারাপ কাজ করিয়েছে। এরকম একটা মানুষকে ধোঁকা দিয়ে আমি যদি বেইমান হয়ে যাই তাহলে আমি বেইমানি ভালো আছি। স্কারলেট বলে, আমি ভেবেছিলাম আমি প্রথমে একাই যাব, কিন্তু এখন আমি সিদ্ধান্ত পরিবর্তন করেছি, এখন তুমিও আমার সাথে যাবে। তাদের এই সমস্ত কথা প্রিন্স জুলিয়াস বাহিরে দাঁড়িয়ে থেকে শুনে ফেলে। তারপর স্কারলেট আর ওই ছেলেটা, বাই দ্য ওয়ে ছেলেটার নাম হচ্ছে নানাকা, তারা দুইজন যখন হেঁটে যাচ্ছিল তখন স্কারলেট হাতে একটা পাথর দেখিয়ে বলতে থাকে, এটা খুবই সুন্দর দেখতে, আমি এটা একটা বাচ্চার কাছ থেকে একটা স্বর্ণমুদ্রা বিনিময়ে কিনে নিয়েছি। নানাকা বলে, ওই ছেলেটা আপনাকে চূড়া লাগিয়ে দিয়েছে। স্কারলেট বলে, আচ্ছা যাই হোক, প্রিন্স জুলিয়াস আপনি এখন আমাদের সাথে এখানে কি করছেন? জুলিয়াস বলে, তোমরা দুইজন ওই স্লেভ ট্রেডারকে খুঁজছো তাই না, যে গডউইনের সাথে কাজ করে? স্কারলেট বলে, হ্যাঁ অবশ্যই, তবে আমার মনে হয় আপনার গডউইনকে এক্সপোজ করার ইনভেস্টিগেশন এখানে না করে অন্য কোথাও করা উচিত। জুলিয়াস বলে, একদমই না, আমার জন্য এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আমি সবসময় রাজ্য থেকে রাজ্যের শাহী কাজগুলো শেখার জন্য সময় দিব, আর ওই সময়টা আসার আগে যতক্ষণ আমার হাতে সময় আছে এই সময়টা আমি আমার রাজ্যের মানুষদের সাথে কাটাতে চাই। আমি শুধু নামের রাজা হতে চাই না, আমি এমন একজন রাজা হতে চাই যার রাজ্যে মানুষেরা একদম সুখে শান্তিতে থাকবে। আর এটার জন্য আমার তোমার সাথে এইসব অন্ধকার এলাকা বা অলিগলির ভিতরে ঘোরাফেরা করতে হবে, যাতে এটাকে যেন আমি ভালোভাবে বুঝতে পারি। এভাবে সিরিয়াস ভাবে কথা বলার পর প্রিন্স জুলিয়াস বলে, আসলে এই জায়গাটা অনেক অসাধারণ, আমি ওখানে তোমাদের কথাবার্তা শুনে ফেলেছিলাম, সেজন্য ভাবলাম তোমাদের সাথে এখানে আসার এই সুযোগটা আমি কিভাবে মিস করি। স্কারলেট বলে, আমি জানতাম যে এই লোকটা আমাদের সাথে এখানে মজা করতে এসেছে। তখন তাদের সামনে এই বস্তির অনেকগুলো গুন্ডা চলে আসে। স্কারলেট তাদেরকে মারার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু নানাকা বলে, আগে আমাদের এদের সঙ্গে কথা বলে দেখা উচিত। নানাকা তাদেরকে বলে, আমরা জাঙ্ক নামে একটা লোককে খুঁজছি, তোমরা যদি ওর খোঁজ দিতে পারো তাহলে তোমরা যা চাইবে তাই পাবে।
গুন্ডারা বলে আমরা জানলেও তো তোমাকে কিচ্ছু বলবো না, আর তাছাড়া আমরা তো চাইলে তোমাকে মেরেও তোমার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে পারি। আর বিশেষ করে আমরা এখানে এজন্য এসেছি কারণ আমরা শুনেছি যে একটা গর্ধব মেয়ে একটা সামান্য একটা পাথর একটা ছেলের কাছ থেকে একটা স্বর্ণমুদ্রার বিনিময়ে কিনেছে। আমরা ওই ছেলেটাকে মেরে তার কাছ থেকে স্বর্ণমুদ্রা ছিনিয়ে নিয়েছি। আমাদের জন্য এটা কোনো কঠিন কাজ না, কারণ এখানে যে সবচেয়ে বেশি শক্তিশালী শুধু তার কথাই চলে। এগুলো শুনে স্কারলেট প্রচন্ড রাগান্বিত হয়ে যায় আর তার ম্যাজিক্যাল পাওয়ার অ্যাক্টিভেট করে সবাইকে উড়াধুরা মারতে শুরু করে। মারতে মারতে সবাই যখন মাটিতে লুটিয়ে পড়ে তখন স্কারলেট এই লোকটার কাছে আসে। লোকটা মারাত্মক ভয় পেয়ে বলে আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। স্কারলেট বলে ওই ছেলেটা যখন তোমাদের কাছে এভাবে ক্ষমা চেয়েছিল তখন কি তুমি তার দিকে একটু মায়ের দৃষ্টিতে তাকিয়েছিলে? তুমিই তো বলেছিলে না যে এখানে যার শক্তি বেশি একমাত্র সেই রাজত্ব করতে পারে। তো এখানে আমি এই মুহূর্তে সবচেয়ে বেশি শক্তিশালী, তাই এখন আমি যা ইচ্ছা তোমাদের সাথে তাই করতে পারি। লোকটা ভয় পেয়ে বলে আমি জানি যে জাঙ্ক নামের লোকটা কোথায় রয়েছে। সে এখান থেকে একটু সামনে গেলে একটা বারে লুকিয়ে রয়েছে। স্কারলেট বলে এই ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। এটা বলে সে তাকে মেরে মাটিতে লুটিয়ে দেয়। স্কারলেট প্রিন্স জুলিয়াসকে বলে আমি যখন এদের ধোলাই করছিলাম তখন আপনি কি করছিলেন? জুলিয়াস বলে আমি অপেক্ষা করছিলাম যে আপনি কখন বিপদে পড়বেন আর আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আপনি আমাকে এরকম কোনো সুযোগই দেননি। আচ্ছা যাই হোক, তুমি কি জানো তোমার ফেসের এক্সপ্রেশন এখন বলছে যে তুমি আবারও একজনকে এভাবে ধোলাই করতে চাচ্ছ। স্কারলেট বলে এটা আপনার ভুল ধারণা। জুলিয়াস বলে তুমি অন্তত নিজের কাছে মিথ্যা কথা বইলো না। এই মুহূর্তে তুমি আমার জন্য সবচেয়ে স্পেশাল একটা এনিমেল। এটা শুনে স্কারলেটের মেজাজ আবারও খারাপ হয়ে যায়। প্রিন্স জুলিয়াস বলে আচ্ছা যাই হোক, যতদূর এই জাঙ্কের কথা রয়েছে ভালো হবে তোমরা দুইজন আমাকে ওর সাথে একা কথা বলতে দাও। নানাকা এক সময় গডউইনের জন্য কাজ করত, সেজন্য জাঙ্ক নানাকাকে এক মুহূর্তেই চিনে ফেলবে, কিন্তু আমি একা ওর সঙ্গে দেখা করতে গেলে কোনো ঝামেলাই হবে না। আর আমি স্কারলেটের মতো ধুমধাম সবাইকে মারাও শুরু করব না। তারপর আমরা স্কারলেট আর নানাকাকে এখানে বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখি। দরজা খুলে প্রিন্স জুলিয়াস বাহিরে এসে বলে কাজ হয়ে গিয়েছে, আমি স্লেভ ট্রেডারের নাম আর অ্যাড্রেস পেয়ে গিয়েছি। স্কারলেট বলে কিন্তু আপনি ওর থেকে সত্যি কথা বের কিভাবে করলেন? আপনি কি ওর হাত ভেঙেছেন না পা ভেঙেছেন? জুলিয়াস বলে আমি ওর কিছুই ভাঙিনি, আমি শুধু ওকে একটু ভয় দেখিয়েছি। আমি শুধু ওকে বলেছি আমি জানি তুমি তোমার মালিকের গোপন তথ্যগুলো অন্য গ্রুপের কাছে অনেক ভালো দামে বিক্রি করো, এতেই কাজ হয়ে গিয়েছে। স্কারলেট বলে আমার বিশ্বাসই হচ্ছে না আপনি এই সামান্য একটা মিথ্যা কথা বলে ওর কাছ থেকে এত বড় একটা তথ্য বের করে ফেলেছেন। তারপর তারা তিনজন একসাথে হাঁটতে শুরু করে। তারা দুইজন নানাকাকে জিজ্ঞাসা করে আমরা ওই স্লেভ অকশনে কিভাবে প্রবেশ করব। নানাকা বলে আমার কাছে এটার জন্য একটা ভালো আইডিয়া রয়েছে। নানাকার এই কথার সাথে দ্বিতীয় নাম্বার পর্বটি এখানেই শেষ হয়ে যায়।